ইনায়া কপাল কুঁচকে ফেলে। এমন করলে কিভাবে হয়? রুদ্র হিসিয়ে বলে, ভুলে যেও না, ওরা সম্পর্কে কেবল তোমার বোনের ভাসুর হাজব্যান্ড কিংবা শুধু তোমার বিয়ায় দুলাভাই না, সম্পর্কে ওনারা তোমার ভাসুরও। মনে আছে না 1.5 বছর আগের ঘটনা? ইনায়ার পা কেঁপে ওঠে, নিজের হাত মুঠো করে ধরে। এটাই তো, ঠিক এই কারণেই তো ও পেছাতে পারে না। একতলা টিস্যু উঠিয়ে মুখটা ভালো করে মুছে নেয়। লম্বা একটা শ্বাস ফেলে শান্ত চোখে রুদ্ধর দিকে তাকিয়ে বলে, ভুলিনি আমি, ভুলিনি বলে পেছাতে পারছি না। আপনার আচরণ আচরণ ঠিক নেই রুদ্ধ। এই স্বভাবটাকে ঠিক করুন। আপনার এমন হাবভাব চলতে থাকলে আমি আপনার সাথে থাকতে পারবো না। রুদ্ধর চোয়াল শক্ত হয়ে যায়। আমাকে এনোয়িং লাগে এখন? আপনি এনোয়িং লাগার মতো কাজ করেছেন না। আপনি আমাকে জোর করে বিয়ে করেননি। তোমার ফ্রেন্ড তোমাকে যখন ব্যাড ইন্টেনশন নিয়ে টাচ করার ট্রাই করেছিল, আমি তোমাকে বাঁচানোর পর তুমি কেঁদে কেটে ভাসিয়ে দিয়েছিলে বলে জোর করে বিয়ে করেছি। আর কিসের জোর? হ্যাঁ, কিসের জোর? 2বার শক্ত গলা বলেছিলাম বিয়ে করতে হবে এখনই। তখন তো ঠিকই নিজের ফ্রেন্ডদের সাক্ষী বানিয়ে ধেই ধেই করে বিয়ে করে নিয়েছিলে। পরিবারের মানুষকে আমি জানাতে চাইলেও তুমি চাওনি। ইনায়ার সেই ঘটনা মনে আসলেই যেন সমস্ত কায়া কেঁপে ওঠে। ও সেকেন্ড ইয়ারে থাকতে ফার্স্ট ইয়ারের নবীন বরণের দিন ইনায়ার কলেজ লাইফের একটা ফ্রেন্ড ওয়াশরুমের সামনে ওকে চাপটে ধরেছিল। চারদিকে সাউন্ড বক্সের উচ্চ শব্দ। রুদ্র যদি না আসতো তবে ইনায়া কিছুতে নিজেকে বাঁচাতে পারতো না। তখন রুদ্রর ব্যবহার, ওর প্রতি কেয়ারনেস সব অসাধারণ ছিল। তখন কি হয়েছিল কে জানে। কাউকে না জানিয়ে কাজে অফিসে গিয়ে বিয়ে করে নিতে দ্বিধাবোধ করেনি। বিয়েটা না করে ও স্বস্তি পাচ্ছিল না। আর ফ্যামিলিতে জানায়নি, কারণ তখন ঈশাও অবিবাহিত ছিল। বড় বোনের আগে ছোট বোনের বিয়ে হয়েছে শুনলে কেচ্ছার উঠে যেত। ইনায়া নাকের উপরের ঘাম মুছে বলে, তখন আপনি অতটা টক্সিক ছিলেন না। আপনার সাথে বিয়েটা হওয়ার পর থেকেই আপনি আমাকে নিজের আয়াতে রাখতে চাচ্ছেন। এভাবে হয় না রুদ্ধ। আমিও মানুষ, আমারও চাওয়া পাওয়ার দাম নেই। তোমার চাওয়া পাওয়াকে তো আমি ছুঁয়েও দেখিনি। তোমার অন্য সব কাজে তো আমি হস্তক্ষেপ করি না। আমি তোমাকে কেবল ছেলেদের থেকে দূরে রাখছি। মোদ্দা কথা, আমি তোমাকে প্রোটেক্ট করছি। এভাবে প্রোটেক্ট করে মানুষ? ছেলেদের চোখের ভাষায় তুমি কি বুঝবে? একটা ছেলেই আরেকটা ছেলের চোখের ভাষা বুঝতে পারে। এমনকি তুমি সুন্দর মানুষ, অন্ধকারও ফকফক করবে নিশ্চয়ই। চারদিকে শেয়াল কুকুরের অভাব নেই, তাই কখন কোন না কোন ভালো মানুষ চলে আসে আর তুমিও ধেই ধেই করে ওর কাছে চলে যাও। আমি যাব, অবশ্যই যাব, যদি আপনি আপনার ব্যবহারে পরিবর্তন না করেন। আমি হয়তো সত্যিই যেতে বাধ্য হব। সাহস তো কম না। রুদ্ধর কপালের রগগুলো দৃশ্যমান হয়। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন প্লিজ। কি, ডিভোর্স চাও? আমি ডিভোর্স দেব না। এনার কাজ ইচ্ছে করলো ঠাটিয়ে একটা চড় মারতে, কিন্তু এই কাজ করলে ওর পরবর্তী স্থান হবে মাটির নিচে। শক্ত চোখে তাকিয়ে বলে, আমার কথা শুনুন চুপ করে। রুদ্র কিছু বলে না। ইনায়া খাবারগুলোর দিকে তাকিয়ে হতাশার শ্বাস ফেলে। কত দেশে কত বাচ্চা খেতে না পেরে আর রুদ্ধ এগুলো অপচয় করলো। সর্বপ্রথম আপনি এখন রাস্তায় যত অভুক্ত শিশু আছে ওদেরকে এগুলো দিয়ে দেবেন। যে পরিমাণ টাকা ওড়ান সেগুলো অফ করবেন। আমার অযথা খরচ করা ছেলে পছন্দ নয়। তারপর এনায়াকে শেষ করতে না দিয়ে রুদ্ধ বলতে শুরু করে, তাহলে কি ইনায়া রুদ্ধকে শেষ করতে দেয় না। আঙুল তাক করে বলে, চুপ, একদম চুপ, আর একটা কথা বলবেন না। আমি বলবো খালি, আপনি বিয়ের আগে মোটেই আমার সাথে এমন ব্যবহার করতেন না। বিয়েটা হলো আর আচরণও চেঞ্জ হয়ে গেল। আমি এমন টক্সিক ডমিনেটিং ছেলে পছন্দ করি না। আমার ভালো লাগে শান্ত ছেলে। আপনি কাউন্সেলিং করাবেন। বিয়েটা যখন লুকিয়ে করেছি তখন অস্বীকার করব না, কিন্তু আমি এমন ডমিনেট করা ছেলের কথা পরিবারে বলবো না। রুদ্র শান্ত চোখে তাকিয়ে থাকে, তবে এই শান্ত সেই শান্ত নয়। চোখ থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। ইনায়া তা পাত্তা না দিয়ে বলে, এই যে এভাবে তাকাচ্ছেন, আমি এমন লুক আমার হাজব্যান্ডের কাছ থেকে সহ্য করব না। আমি প্রত্যাশা করব আমার হাজব্যান্ড আমার দিকে একটা মায়া ভরা চোখে তাকাবে। কাউন্সেলিং করাবেন, নিজের অ্যাঙ্গার ইস্যু কমাবেন, অযথা সন্দেহ করার প্রবণতা কমাবেন। তবে এই কোহিনূর মির্জা আপনাকে বিয়ে করবে। যদি না করে, আমি আপনাকে হাজব্যান্ড হিসেবে মানব না। আপনি আমাকে তালাক দেবেন। আমার সাথে থাকতে হলে কাউন্সেলিং করাবেন। নিজের এইসব ফালতু আচরণ চেঞ্জ করবেন। করব না কাউন্সেলিং, দিব না তালাক। কি করবে? তোমাকে আমার সাথেই থাকতে হবে। আমি ছাড়বো না তোমাকে। তোমার পরিবারের কাছে কাবিননামা দেখিয়ে দেব। দরকার হলে জোর করে আটকে রাখবো।
এত বুঝালো অথচ গলার তেজ কমলো না। ইনায়ে এবার মোক্ষম চাল দিল। ঠান্ডা ধিম গলায় বলল, জোর করে রাখার পরিকল্পনা করলেন? ভালোই, আমি হাঁপিয়ে উঠছি। হয়তো একসময় দেয়ালে পিঠ ঠেকে যাবে। সত্যি দেয়ালে পিঠ ঠেকলে যদি আমি আর না থাকি? রুদ্ধ আতকে উঠল। মানে? মানেটা কি আপনি বুঝতে পারেননি রুদ্ধ? বাসায় মেডিসিন আছে, নাইফ আছে, কত কিছুই তো আছে। তারপর কাকে জোর করে রাখবেন? রুদ্ধ চুপ করে যায়। ইনায়া ওর অবসেশন। প্রতিটি রাতে নিয়ম করে ওর ছবি রেখে রুদ্ধ ঘুমায়। ওয়ালপেপারেও ইনায়ার ছবি। কয়েকদিন ভালো হওয়ার না হয় অভিনয় করলো, তারপর পাকাপোক্ত বিয়েটা হলে না হয় কিছু একটা মনে আসতেই বলে, ওয়েট কোহিনুর, তুমি না বলেছিলে 5 তলায় থাকো? কাল তো 6 তলায় গিয়েছিলাম, মিথ্যে বলেছিলে। আমরা লাস্ট মান্থ 5 তলা থেকে 6 তলায় বড় ইউনিটে শিফট করেছি। আমাকে তো জানানোর প্রয়োজন বোধ করনি। নিজের ছেলে ফ্রেন্ডদের মনে হয় ঠিকই বলেছ। আমার সাথে তোমার যত সমস্যা, আমাকে এখন সহ্য হয় না, না? এতটাই ফেল? ইনায়া এক গ্লাস পানি রুদ্ধর মুখে ছুঁড়ে মারল। রাগের মাথায় রেস্টুরেন্টে চেঁচিয়ে বলল, আপনি একটা থার্ড ক্লাস। এইসব টক্সিক বিহেভিয়ার নিয়ে আর আমার সামনে আসবেন না। রাতে কল করে জানাবেন কাউন্সিলিং করাবেন নাকি করাবেন না। যদি না করান, এটাই আমাদের লাস্ট দেখা। আর আমার সামনে আসবেন না, তালাকটাও দিয়ে দেবেন। বলে দরজার দিকে চলেও গিয়েছিল। আবার ফিরে এসে রুদ্ধর দিকে তাকিয়ে ঝাড়ি মেরে বলে, এইসব ডেজার্ট পথ শিশুদের মধ্যে ভাগ করে দিবেন, আর ড্রিঙ্কসগুলো মাথায় ঢালুন। আর যদি জেদ মারিয়ে ফেলেছেন তো দেখবেন, আমাকে চেনেন না এখনও। একটু সবের কাজ করুন, ফালতু। ইনায়া বড় বড় পা ফেলে বেরিয়ে যায়। রুদ্ধ হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছে ফেলে। পুরো হতভম্ব হয়ে গেছে ও। আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। ওয়েটারকে ডাক দিয়ে খাবারগুলো আলাদা আলাদা প্যাকেটে ভাগ করে নিলে বলে, বাইরে অসম্ভব স্বাভাবিক রাখছে নিজেকে। তবে ইনায়ের নতুন রূপটা ও মেনে নিতে পারছে না। ভেজা বেড়াল থেকে কি করে শেরনি হয়ে গেল ভুলতে পারছে না। একটা তেজি কণ্ঠে কি সাংঘাতিক ঝাড়ি খেলো ও। 6টা বাজতে একে একে সিদ্দিক এন্টারপ্রাইজের উত্তরা ব্রাঞ্চ ফাঁকা হতে শুরু করলো। ঈশার আজ বাসায় কোনো ফাইল নিতে হবে না, ল্যাপটপের মাধ্যমে করে ফেলতে পারবে। সামিল ওই ফাইলগুলো ডেস্কের লকারে রেখে লক করে দিল। পানি খেয়ে পানির বোতলটা ব্যাগে ঢুকিয়ে সাইড ব্যাগটা কাঁধে তুলে নেবেই তখনই মোবাইলটা উচ্চস্বরে বেজে উঠল। ঈশা দ্রুত মোবাইলটা বের করে। আননোন নাম্বার থেকে কলটা আসতেই ঈশা কপাল কুঁচকে রিসিভ করে। হ্যালো বলার জন্য হ্যাঁ বলতেই অপর পাশ থেকে রাশভারী কণ্ঠ শোনা যায়, মেট্রো স্টেশনের সামনে গিয়ে দাঁড়াও, আমি আসছি। 10-20 মিনিট লেট হলেও ওয়েট করো। টুট করে কেটে যায়। ঈশা নাম্বারটার দিকে তাকিয়ে থাকে। কি অদ্ভুত, লোকটার নাম্বার কয়টা? একটা অফিসিয়াল, একটা পার্সোনাল যেটা একটু আগে ব্লক করলো, আর এখন একটা। ঈশা ফটাফট পার্সোনাল নাম্বারে যে ব্লক করেছিল তা আনব্লক করে দিল। ঈশা আদ্রিতের কেবিনের দিকে একবার তাকিয়ে ধীর পায়ে বেরিয়ে পড়ে। অফিস থেকে হেঁটে মেট্রো স্টেশন যেতে 10 মিনিট সময় লাগে। ঈশা ধীর পায়ে হাঁটতে হাঁটতে মেট্রো স্টেশনের সামনে গিয়ে দাঁড়ালো। প্রচণ্ড পরিমাণে বাতাস বইছে, ঝড় হওয়ার সম্ভাবনা অনেক। ঈশা মেট্রো স্টেশনের বাইরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ঠান্ডা বাতাস বইছে, অসম্ভব ভালো লাগছে ঈশার। ঈশার আসলে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না, কিন্তু বৃষ্টির আগে ঝড়ো বাতাসটা ও প্রচণ্ড এনজয় করে। ওর মন ফুরফুরে হয়ে যায়, গুনগুনিয়ে গান গাইতে মন চায়। আহা কি আনন্দ আকাশে বাতাসে। পেছন থেকে দুবার গাড়ির হর্ন বাজলে ঈশার হুঁশ ফেরে। পেছন ফিরে ধূসর রঙের গাড়িটা দেখলে গাড়ির সামনে দাঁড়িয়ে এগিয়ে যায়। আদ্রিত গাড়ি থেকে নেমে দাঁড়ায়। গাড়িতে হেলা দিয়ে বলে, অনেকক্ষণ দেরি করালাম। সমস্যা নেই, ওয়েদারটা ভালো লাগছিল। কপাল কুঁচকে বলে, ভালো? কেমন একটা গরম ভাব? ভালো করে ফিল করুন, বাতাসটা শীতল। আমার বেশ ভালো লাগছে। তাহলে আমিও ভালো লাগার ট্রাই করি। ঝড়ো বাতাসটা অনুভব করার চেষ্টা করে আদ্রিত হালকা করে বলে। ঈশা শুনতে পায়নি ঠিকঠাক, বলে, কি বললেন? বলেছি গাড়িতে ওঠো, বৃষ্টি নামবে। বাম পাশে গিয়ে গাড়ির দরজাটা খুলে দিয়ে বলে, প্লিজ মিসেস, হ্যাভ ইউ সিট। ঈশা হালকা লজ্জা পেল। অফিসে পুরোটা সময় নিজেকে বুঝিয়েছে যাতে আদ্রিতের সামনে আর কোনো প্রকার অদ্ভুত অটিস্টিকের মতো বিহেভিয়ার না করা হয়, তাই করছেও না। বড় মেয়ে হওয়ার সুবাদে অ্যাডজাস্ট করার ক্ষমতা প্রচুর ওর, সেটারই ফায়দা ওড়াচ্ছে ও। আদ্রিত নিজ গাড়িতে বসে। গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, বাসায় ফিরতে ফিরতে কয়টা বাজে তোমার? 7টার মধ্যে ফিরতে পারি। আজ দেরি হলে সমস্যা হবে? কেন? আমি চাইছি যাতে প্রচণ্ড ঝড়ে আমরা মাঝ রাস্তায় আটকে পড়ি। হ্যাঁ নয় হ্যাঁ,
আমাদের মধ্যে কেমন যেন একটা খাপছাড়া ব্যাপার রয়েছে। তুমি প্রচণ্ড পরিমাণে অস্বস্তি বোধ করছো। তোমার অস্বস্তি দেখে আমিও অস্বস্তি বোধ করছি। এভাবে তো হয় না। ঈশা জানালার সাথে লেপ্টে বসে থাকে। আদ্রি সামনের দিকে তাকিয়ে থেকে গাড়ি চালাতে চালাতে বলে, বুঝেছ আমার কথা? হুম। এখন এভাবে জড়সড় হয়ে বসে না থেকে নর্মালি বসো। ঈশা নড়ে চড়ে সোজা হয়ে বসে। আদ্রি তাকিয়ে আছে সোজাই। ওর লক্ষ্য করলো কি করে। ঈশা আদ্রিতের দিকে তাকিয়ে বলে, আপনি তো একা থাকেন না? আপাতত, কিছুদিন পর আর থাকবো না। ঈশা কেন জিজ্ঞেস করতেও থেমে যায়। গাল কি আবারও লাল হয়ে গেছে? কি আশ্চর্য। নিজেকে সামলে নিয়ে বলে, খাওয়া দাওয়া কি করে করেন? খালা আছেন। ভাবির কাছে আমার ফ্ল্যাটের চাবি থাকে। খালা প্রতিদিন 5টায় এসে রান্নাবান্না করে যান। আমি আসার আগেই আসেন। আমি আসার আগে চলে যান। আমি গরম করে রাতটুকু আর সকালটা চালিয়ে দিই। ভাবিটাকে? মেজো ভাইয়া, আই মিন আহসান ভাইয়ার ওয়াইফ। কাল তো গিয়েছিল। ও হ্যাঁ। আচ্ছা, বড় ভাইটাকে? আমার আপন বড় ভাই শাহরিয়ার সিদ্দিক আহান, কানাডায় সেটেলড। ও, আপনার বোন নেই? আমার নেই, তাই বড় ভাইয়ার নেই। মেজো ভাইয়ার নেই, তাই অনিরও নেই। ঈশা চুপ করে যায়। আগ বাড়িয়ে কথা বলার জন্য কিছু পাচ্ছে না। মেঘ ডাকছে ভীষণ। আদ্রিত হুট করে রাস্তার একপাশে গাড়ি থামিয়ে জানালার গ্লাস নামিয়ে বাড়ির দিকে তাকায়। চেঁচিয়ে ডেকে ওঠে, এই মামা, এদিকে আসেন। ঈশা নিজেও বাড়ির দিকে তাকায়। দেখে একটা লোক হাতে কিছু গাজরা নিয়ে এগিয়ে আসছে। আদ্রিত লোকটার দিকে তাকিয়ে বলে, এগুলো কত করে মামা? একটা 25 টাকা, 4টে দিন। আদ্রিত মানিব্যাগ বের করে নিলে ঈশা ভ্রু কুচকে বলে, এগুলো কার জন্য? আমার বউয়ের জন্য। আমার লাগবে না, আমি আমার বউকে দেব। তোমার কি? আরে, উনি দাম বেশি রাখছে। 25 টাকা বেশি? এগুলো একটার দাম 10 থেকে 15 টাকা। উনি বেশি রাখছে। আদ্রিত ঘাড় ঘুরিয়ে ফুলগুলোর দিকে তাকায়। ফুলগুলো দেখতে ঝরঝরই লাগছে, নেতানো লাগছে না। তাই 100 টাকা বের করে বলে, কিছু হবে না, 10 বা 15 টাকায় বেশি। কিন্তু দাম বেশি দিয়ে কেনার কি দরকার? আরও সস্তায় পাওয়া যায়। তুমি 60 লাখ টাকার গাড়ির মধ্যে বসে 60 টাকা বাঁচানোর চিন্তা করছো? আর লোকটা গরিব মানুষ, 60 টাকা ওনাকে বেশি দিলে আহামরি ক্ষতি হয়ে যাবে না? উনি বেশ খুশি হবেন। ঈশা আর কিছু বলল না। আদ্রিত কাঁচরাগুলো কিনে আবারও ক্লাস অফ করে দিল। নিজেদের সিট বেল্ট খুলে ঈশার দিকে ঘুরে বসে বলে, হাতটা দাও। হুম? আদ্রিত মুখে আর কিছু না বলে ঈশার বাম হাত টেনে নিয়ে বাম হাতের কবজিতে বেলি ফুলে গাজরাটা পরিয়ে দিল। আবার ডান হাতেও পরিয়ে দিল। ডান হাতটা উঠিয়ে হাতের উল্টো পিঠে অধর ছুঁয়ে বলে, সুন্দর লাগছে। ঈশার শ্বাস আটকে রইল। আদ্রিত আবার বাম হাতের উল্টো পিঠে অধর ছুঁয়ে একই কথা বলল। ঈশার এখন ওকে রেড ফরেস্ট থেকে গ্রিন ফ্ল্যাগ মনে হচ্ছে। ঈশা ধীর কণ্ঠে বলে, বাকি দুটো? আদ্রিত ঠোঁট কামড়ে 2 সেকেন্ডের মতো ভেবে বলে, সিট বেল্ট খুলে আমার দিকে পিঠ দিয়ে বসো। হুম? যেটা বলেছি করো। ঈশা নিজের সিট বেল্ট খুলে আদিতের দিকে পিঠ দিয়ে বসে। আদিত ওর মাথা থেকে ওড়নাটা নামিয়ে মিডিয়াম সাইজের বেনিটা খুলে দিল। ঈশার ছোট ছোট চুলগুলো যাতে সময় অসময়ে খুলে না যায় তাই বাঁধার জন্য কিছু ক্লিপ লাগিয়েছিল। আদ্রিত সেগুলোর সাহায্যে গাজরাটা আটকে দিল। ঈশার কাঁধের দুপ্রান্তে হাত রেখে চুলে মুখ ডুবিয়ে দিল। ইটস স্মেল গুড উইথ বেলি অ্যান্ড অলসো উইদাউট বেলি। ঈশা বড় বড় কয়েকটা শ্বাস ফেলল। তখন আকাশে প্রচণ্ড জোরে একটা বজ্রপাত পড়ে। ঝুপঝুপে বৃষ্টিও নামে। আদিত এক পর্যায়ে ঈশার কাঁধ জড়িয়ে কতক্ষণ চুলে নাক ডুবিয়েছিল কে জানে। ঈশা অনেকটা সময় পর মুখ খোলে, স্যার। আদ্রিত আদ্রিত ঈশাকে আর একটু জড়িয়ে ধরতে চায়। গাড়িতে সম্ভব হয়ে ওঠে না। বাসায় যাওয়া উচিত? হুম? না গেলে সমস্যা হবে? হুম? না গেলে সমস্যা হবে? আদিত আবারও বলে। ঈশা কেঁপে ওঠে। আদিত অফিসে এক টোনে কথা বলে, আর এখন অন্যরকমভাবে কথা বলছে। ঈশা এতরূপ একসাথে সহ্য করবে কি করে? এই ভাই, গাড়ি সরান। রাস্তায় জ্যাম লাগান কেন? বৃষ্টি নামলে গাড়ির ভেতর আকাম। আদ্রিত ঈশা ছিটকে দূরে সরে গেল। আদ্রিত দ্রুত গাড়ির জানালা লাগিয়ে ফেলে। ঈশা জানালার পাশে চেপে বসে। কাঁধ থেকে ওড়নাটা উঠিয়ে আবারও মাথা ঠেকে নেয়। আদিত সিট বেল্ট লাগিয়ে কপালে হাত ঘষে গাড়ি স্টার্ট দেয়। আর চোখে ঈশার দিকে তাকায় একবার। মেয়েটা জড়সড় হয়ে বসে আছে। হবে না? এমন একটা পরিস্থিতি হলে অস্বস্তি কাজ করবে না? আদিতের নিজেরই তো কেমন একটা লেগে উঠেছিল। সেখানে ঈশা তো মেয়ে মানুষ। আদিতে মুখ দিয়ে একটা বৃষ্টি গাড়ি বের হয়। ঈশা বড় বড় চোখ করে তাকায়। মুখ দিয়ে ততক্ষণ ছি বের হয়। আদিতের ভ্রু কুচকে যায়। কোনা
চোখে তাকিয়ে বলে, কি জীবনে গালি শুনুনি? ঈশার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, শুনেছি রিক্সাওয়ালা সিএনজিওয়ালাদের। আপনি একজন ডিপার্টমেন্ট হেড হয়ে কি করে এইসব গালি দেন? এত বেশি ভদ্র হইও না, বেশি ভদ্রতা আবার ভালো না। আপনি আমার সামনে এইসব গালি দেবেন না। আর ইংরেজিতে মাদার বললে সমস্যা নেই, বাংলায় বলে দোষ। ঈশা চোখ মুখ কুচকে ফেলে। আপনি সারাদিন গালিগালাজ করুন, যা ইচ্ছে করুন গিয়ে, আমার সামনে গালি দিবেন না, আমার সহ্য হয় না। বাবুরে ভদ্র মানুষ, আদিত চিৎকারি মেরে বলে। ঈশা কপাল কুচকে ক্ষিপ্ত দৃষ্টিতে আদিতের দিকে তাকায়। ঈশার ভুল হয়েছে, ও আদিতকে গ্রিন ফ্ল্যাগ ভাবতে শুরু করেছিল। ঘাট হয়েছে ওর। এক পর্যায়ে জোরে বৃষ্টি নামে। আদিত বেশ কয়েকবার ঈশার দিকে তাকায়, কিন্তু ঈশা ঘাড় ঘুরিয়ে বাইরে তাকিয়েছিল। ভালোই হয়েছে, ওর দেখতে সুবিধা হয়েছে। ঈশার বাসার সামনে গাড়ি থামিয়ে আদিত সিটবেল্ট খুলে ওর দিকে ঘুরে বসে। মিসেস সাফায়েত? আবারও কেমন একটা স্বরে ডাক দিল। ঈশা আদিতের দিকে তাকায়, মুহূর্তে আবারও দমে যায় যেন। ঈশার কি কখনো আদিতের চোখে চোখ রাখা হবে না? ঈশার নিজের হাত খামচে বসে থাকে। বৃষ্টি হচ্ছে বাইরে। তোমাদের বাসার গলির ভিতর গাড়ি ঢুকবে না, এর জন্য ভিজে ভিজে যেতে হবে। হ্যাঁ। ঈশা হ্যাঁ বোধক মাথা নাড়ায়। ভিজলে কি জ্বর আসে? কেন? অবাক হয়ে জানতে চায়। জ্বরে কুপকাত হলেও ছুটি মঞ্জুর করব না, সেটা আমি জানি। যে লোক আঁকতের আগে এক ঢালা কাজ দেয়, তার থেকে কি আশা করা যায়? ঈশা আস্তে বলল। আদিত পুরোটা শুনে ঈশার দিকে এগিয়ে যায়। ঈশা বড় বড় চোখ করে পিছিয়ে যায়, গাড়ির সিটের সাথে একদম লেগে পড়ে। আদিতও ওর মুখোমুখি পুরোটা। গরম শ্বাস পড়ছে ওর মুখে। ঈশার চোখ মুখ খিঁচে ফেলে। আদিত কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, ডিপার্টমেন্ট হেড অতটাও খারাপ না যতটা তুমি ভাবো। ডিপার্টমেন্ট হেড নিজেও এমডি প্রেশারে থাকে। আঁকতের আগের দিন হেড সারা রাত ঘুমায়নি কাজ করতে করতে। সেই ঘুমিয়েছিল বউ পাশে নিয়ে। হেডের হাতে কিছু থাকলে হেড বউকে আঁকতের আগের দিন রূপচর্চা করার সুযোগ শিওর দিত। ঈশার শ্বাস আটকে বসে থাকে। আদ্রিত সিটবেল্ট খুলে দিয়ে সরে আসে। বাঁকা হেসে বলে, তুমি আসলে ভাবো প্রচুর। সামান্য সিটবেল্ট খোলার ঘটনায় এমন আচরণ? আমার ইন্টেনশন মোটেই এমন না যেমনটা তুমি ভাবো। যা বাবা তুমি ভাবো, আমি কিছুই করিই না। ঈশা বড় করে একটা শ্বাস ফেলে, মাথা তুলে না। আদ্রিত মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বাসায় যাও। আপনি যাবেন না? বৃষ্টি তো প্রচুর, আপনার ফ্ল্যাটে যেতে সময় লাগবে। যাব আমি? ঈশা দমে যায়, ধীর্ম কণ্ঠে বলে, আপনার ইচ্ছা। আজ যাব না, তুমি বাসা চলে যাও। আপনি পৌঁছে একটা কল দিয়েন। ঠিক আছে। ঈশা গাড়ি থেকে নামতে নিলে আদ্রিত ওর হাত আটকে ধরে কানের নিচে হাত রেখে কপালে একটা দৃঢ় চুমু খায়। ঈশা আদ্রিতের সাদা শার্টের হাতা চেপে ধরে। যাও, এক দৌড়ে যাবে, যাতে বৃষ্টিতে ভিজতে না হয়। ঈশা মাথা নাড়িয়ে গাড়ি থেকে নামে। সত্যি সত্যি দৌড় দেয় না, তবে জোরে হেঁটে চলে যায়। আদিত গাড়িতে বসে মাথা চুলকে হাসে। কাজ বেশি বেশি করতে হলে প্রজেক্টের কাজ দ্রুত শেষ হোক, বউকে ঘরে না তুললেই নয়। ঈশা বাসায় ঢুকে আগে ফ্রেশ হয়ে নেয়। কড়া লিকারের 1 কাপ খেতে হবে। রান্নাঘরে গিয়ে গুনগুনিয়ে চা বানাতে থাকে। ইনু ফারিয়ার জন্য বানায়। সবাই চলে গেলেও ফারিয়া চায়নি, ওর হাজব্যান্ড আগামীকাল এসে ওকে নিয়ে যাবে। ঈশা চা আর কিছু আলুর চপ বানিয়ে রুমে নিয়ে গেল। ইনু আর ফারিয়া একসাথে মোবাইলের দিকে তাকিয়ে কিছুক্ষণ পরপর হেসে উঠছে। ঈশা খাটের স্ট্রেটা রেখে বলে, আমি যে অফিসে হ্যাপা সামলে আসলাম, তোরা তো পারতি আমাকে কিছু করে খাওয়াতে, উল্টো আমি করলাম। ফারিয়া মোবাইল অফ করে উঠে বসে। তোকে আসলে প্র্যাকটিস করাচ্ছি। অফিসের হ্যাপা সামলে বস হাবিকে তো ঠিকই করে খাওয়াবি। ও হ্যাঁ, তোর বস হাবি কল করেছিল, আমরা রিসিভ করিনি। ঈশা মোবাইলটা উঠিয়ে দেখে 2টো মিস কল। ও কল ব্যাক করে। কলটা রিসিভ হতে ঈশা বলে ওঠে, মোবাইলের ধারে কাছে ছিলাম না, তাই কল করেছিলেন যে শুনিনি। বুঝেছিলাম। যাই হোক, বাসায় পৌঁছেছি। কিছু খেয়েছেন? না, পরে ডিনার করে ফেলবো। খিদে পাইনি? পেলো বাকি, আমার ঘরে বউ আছে, বউ তো বাপের বাড়ি। ঈশা লাল হতে গিয়েও হয় না। ফারিয়া সাংঘাতিক মজা নেবে। কিছু বানিয়ে খান। কফি খাচ্ছি। আচ্ছা রাখি। রাখো, অতিরিক্ত ভদ্রমে। ঈশা ফট করে কেটে দিল। ফারিয়া টিটকারি মেরে বলে, বাবা কি কেয়ারিং। তাত, ঈশা বলে ওঠে। শোন ইস্যু, এইসব বিয়ের প্রথম থাকে, পরে সব লবরঙ্গা। ইনু তুইও মাথায় রাখ। ইনায়ের সম্মতি সূচক মাথা নাড়ল। ঈশা আর ইনায় পুরো বিপরীত প্রকৃতির।
ঈশা নিজেকে শান্ত রাখতে পারে যে কোনো পরিস্থিতিতে, আর ইনায়ের মাথা ঠিক থাকে না, মেজাজ দেখিয়ে ধুমধাম কাজ সেরে ফেলে। ঈশা মজা খুব কম করতে পারলেও ইনায়া তালে তাল মিলিয়ে চলতে পারে। ফারিয়া আবারও বলে, আমি শিওর তোর বস হাবি কখনো তোকে আই লাভ ইউ বলবে না। ঈশা চায়ের কাপে চুমুক দিয়ে বলে, আমি তোমার সাথে তীব্রভাবে সহমত প্রকাশ করছি। ইনু চপে কামড় দিয়ে বলে, এত আই লাভ ইউ বলার কি আছে? আছে আছে, ফিলিংসটা ভয়াবহ। শোনো ফারিয়া আপু, ফিল করাই ভালো, মুখে এত আই লাভ ইউ আমার পছন্দ নয়। ইনায় নাক মুখ কুচকে বলে। ফারিয়া তা পাত্তা না দিয়ে বলে, যাহ সর, আমার ভালো লাগে পজিটিভ হাজব্যান্ড, আমাকে নিয়ে টেনশন করবে, আমাকে চোখে হারাবে, ছেলেদের সাথে কথা বলতে দেখলে জেলাস হবে। উফ কি দুর্দান্ত, আমার আর জন পুরোই ভদ্র। ভালো পেয়েছো তো, গায়ে লাগে না। ঈশা বলে, রাগ ভালো, একটু ব্যাড বয় টাইপ সি হলেই না ভালো, মাখো মাখো ব্যাপার। আমাকে একটু প্রেশারে রাখবে, আমাকে মিষ্টি মিষ্টি কথা বলবে, আবার আমার সাথে কেউ মিষ্টি মিষ্টি কথা বলবে ওই ছেলেকে উড়িয়ে দেবে। উফ, রাফ টাইপ বিহেভ। ফারিয়া আর অনেক কিছুই বলে, কথাগুলো শুনে ইনায়া তেতে ওঠে, বিশ্রী কণ্ঠে বলে ওঠে, ভালো পেয়েছো তো, গায়ে লাগে না। পেতে এমন একটা বুঝতে কতটা টক্সিক এমন রিলেশন। ঈশা অবাক হয়ে তাকিয়ে থাকে। ইনায়ের মেজাজ গরম হলেও কখনো বড়দের সাথে বেয়াদবি করে না, আজ এমন করলো কেন? ইনায়া বারান্দা দাঁড়িয়ে আছে, রুদ্ধর সাথে কথা হয়েছিল, কাউন্সেলিং করাবে বলেছে। ইনায়া মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললেও পুরোপুরি ওকে বিশ্বাস করে না, ফালতুটা অনেক মিথ্যে বলে। ইনু, পিছন থেকে ঈশার কণ্ঠস্বর শুনে ইনায়া একটু চমকে যায়। ঘুমাওনি? আমি ভাবতাম তুই আমার সাথে সব শেয়ার করিস, আমাদের বন্ডিং খুব ভালো। ভালোই তো, সত্যি তাই? ইনায় নিজের দৃষ্টি লুকালো। ঈশা আবারও বলে, আমার দিকে তাকা তুই। ইনায়া মাথা নিচু করে থাকে। ঈশা বলে, ছেলেটা কে ইনু? ইনায়া চমকে ওঠে, কিসের ছেলে? সেটা তুইও জানিস, আমিও জানি। আপু, সত্যি বল ইনু, না বললে আমি কখনো তোর সাথে ফ্রি হতে পারবো না। সবসময় মনে হবে আমি আমার ছোট বোনের ক্লোজ হতে চেয়েছি কিন্তু পারিনি। ইনায়া ঈশার হাত চেপে বলে, আমাকে ভুল বুঝিস না প্লিজ। তাহলে বল, আব্বু আম্মুকে ম্যানেজ করতে পারবে? ভেবে দেখব। আপু, ইনায়া করুণ চোখে তাকায়। ছেলেটা কে? সরফরাজ সিদ্দিক অনিরুদ্ধ। ইনায়া হালকা স্বরে বলে। অনি? আদিতের চাচাতো ভাই? ঈশা অবাক হয়ে জানতে চায়, চোখে মুখে প্রচণ্ড বিস্ময়। কতদিনের সম্পর্ক? আমি ওকে। ইনায়া থেমে যায়, গলা শুকিয়ে আসছে। বল, আমার সাথে ওর বিয়ে হয়ে গেছে আপু, আরও 1.5 বছর আগে। ঈশা ইনায়ার হাত ছেড়ে দেয়। ইনায়া বোনের চোখে চোখ রাখতে পারে না আর। আপু, আমার কথাটা শোনো। শুরু থেকে বল, একদম একদম শুরু থেকে। ঈশা বড্ড রেগে গেছে, সহজে রাগে না ও, রাগলে মাথা কাজ করে না ঈশার। ইনায়ের গলা শুকিয়ে যায়, মাথা নিচু করে থাকে। আমার হাতে থাপ্পড় খেতে না চাইলে বল, ঈশা চেঁচিয়ে বলে। ইনায়া কেঁপে ওঠে, একে একে সব ঘটনা বলতে শুরু করে।